ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভ চিন্তা। দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগত জানাই। এবার আমরা জানবো এই যে মিয়োসিস কোষ বিভাজন, যেটা এতক্ষণ ধরে আমরা জানলাম, তার গুরুত্ব কোথায় বা জীবের দেহে এই কোষ বিভাজনের প্রয়োজনীয়তা কোথায়। দেখো, 1 নম্বর গুরুত্ব হচ্ছে জনন কোষ উৎপাদন। মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে 2n সংখ্যক ক্রোমোজোমযুক্ত মাতৃকোষ বিভাজিত হয়ে n সংখ্যক ক্রোমোজোমযুক্ত অপত্য কোষ বা জনন কোষ উৎপাদন করে। তাই এই জনন কোষ উৎপাদনের ক্ষেত্রে মিয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব অনস্বীকার্য। মিয়োসিস কোষ বিভাজন ছাড়া জনন কোষ উৎপাদন সম্ভব নয়। 2n সংখ্যক বা ডিপ্লয়েড ক্রোমোজোমযুক্ত জনন মাতৃকোষ বিভাজিত হয়ে n সংখ্যক বা হ্যাপ্লয়েড ক্রোমোজোমযুক্ত জনন কোষ উৎপাদন করে মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে। এটা হলো 1 নম্বর গুরুত্ব। নেক্সট, এবার হচ্ছে 2 নম্বর গুরুত্ব। 2 নম্বর গুরুত্ব হচ্ছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। এটা খুবই গুরুত্বপূর্ণ। মিয়োসিসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য হচ্ছে এই মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। কিভাবে একটু ব্যাখ্যা করে দিই। দেখো, মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে 2n সংখ্যক ক্রোমোজোমযুক্ত জনন মাতৃকোষ বিভাজিত হয়ে n সংখ্যক ক্রোমোজোমযুক্ত জনন কোষ উৎপাদন করছে। এবার আমরা জানি দুটি জনন কোষ, একটা পুং জনন কোষ, একটা স্ত্রী জনন কোষ, নিষেকের মাধ্যমে মিলিত হয়। কখন? যৌন জননের ক্ষেত্রে। যৌন জননের ক্ষেত্রে দুটি জনন কোষ নিষেকের মাধ্যমে মিলিত হয়ে একটি জাইগোট উৎপন্ন করে। সেই জাইগোটটা হয়ে যায় তখন 2n সংখ্যক ক্রোমোজোমযুক্ত। তাহলে গোটাটা কি দাঁড়ালো? একটা 2n সংখ্যক ক্রোমোজোমযুক্ত জনন মাতৃকোষ মিয়োসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে n সংখ্যক ক্রোমোজোমযুক্ত জনন কোষ উৎপাদন করলো। এরপর এই দুটি জনন কোষ, যৌন জননের ক্ষেত্রে দুটি জনন কোষ নিষেকের মাধ্যমে মিলিত হয়ে 2n সংখ্যক ক্রোমোজোমযুক্ত জাইগোট উৎপন্ন করলো এবং সেই জাইগোট থেকেই অপত্য জীবের সৃষ্টি হলো। তার ফলে এই অপত্য জীবের মধ্যে ক্রোমোজোম সংখ্যা হয়ে গেল 2n। তাহলে মাতৃজীবের মধ্যেও 2n সংখ্যক ক্রোমোজোম ছিল। যখন নিষেকের মাধ্যমে অপত্য জীব তৈরি হলো তখনও তার মধ্যে ক্রোমোজোম সংখ্যা একই থাকলো, 2n। তাই মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে ক্রোমোজোম সংখ্যা একই থাকে। যদি মিয়োসিস কোষ বিভাজন না ঘটতো তাহলে কি হতো? তাহলে 2n সংখ্যক ক্রোমোজোমযুক্ত জনন মাতৃকোষ থেকে 2n সংখ্যক ক্রোমোজোমযুক্তই অপত্য কোষ উৎপাদন হতো। যদি মিয়োসিস না হতো, মিয়োসিসে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। যদি এটা না হতো তাহলে কি হতো? জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 2n এবং জনন কোষেও একই থাকতো ক্রোমোজোম সংখ্যা, অর্থাৎ জনন কোষেও ক্রোমোজোম সংখ্যা থাকতো 2n। এরপরে যৌন জননের সময় যখন দুটি জনন কোষ মিলিত হয়ে একটি নতুন অপত্য জীব তৈরি হবে তখন 2n আর 2n যোগ করে অপত্য জীবের ক্রোমোজোম সংখ্যা 4n হয়ে যেত। তার ফলে কি হতো? এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে তার ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যেত। এইভাবে যত প্রজন্ম এগিয়ে যেত এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হারে বেড়ে যেত। তার ফলে কি হতো? ক্রোমোজোম সংখ্যা পাল্টে গেলেই সেই প্রজাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত। কারণ আমরা জানি ক্রোমোজোম কি করে? বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ থাকে সেই ডিএনএ বংশগত বৈশিষ্ট্যকে ধারণ করে এবং বহন করে। তাই ক্রোমোজোমের সংখ্যার যদি পার্থক্য হয়ে যায় তাহলে জীবের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত। তাই জীবের অস্তিত্ব বজায় রাখতে, কোনো প্রজাতির অস্তিত্ব বজায় রাখতে এই মিয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব অনস্বীকার্য। এটা হলো 2 নম্বর গুরুত্ব।
3 নম্বর, এটাও খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্ব, প্রকরণ সৃষ্টি। প্রকরণ সৃষ্টি বলতে কি বোঝায়? দেখো তোমরা জানলে একটু আগে মিওসিস 1 কোষ বিভাজনের প্রোফেজ ওয়ানে কি হয়, দুটি সমস্ত ক্রোমোজোম এর নন সিস্টার ক্রোমাটিডগুলির মধ্যে কি হয়, খণ্ড বিনিময় ঘটে, বা সমস্ত ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রোমোজোমীয় অংশের আদান প্রদান ঘটে বা ডিএনএ এর আদান প্রদান ঘটে। এই ঘটনাটাকে কি বলা হয়? এই ঘটনাটাকে বলা হয় ক্রসিং ওভার। একটু আগেই জানলে যে মিওসিস 1 প্রোফেজ 1 ক্রসিং ওভার ঘটে, অর্থাৎ দুটি সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ডিএনএ এর আদান প্রদান ঘটে। তার ফলে কি হয়? তার ফলে এই সমস্ত ক্রোমোজোম দুটিতে নতুন জিনগত বিন্যাস তৈরি হয়, জিনগত বিন্যাসটা পাল্টে যায়, জিনের পুনর্বিন্যাস ঘটে। এই জিনের পুনর্বিন্যাস ঘটার ফলে কি হয়, যে অপত্য জীব উৎপন্ন হয়, সে অপত্য জীবের বৈশিষ্ট্য মাতৃজীবের বৈশিষ্ট্য থেকে পৃথক হয়ে যায়, কারণ জিনই বৈশিষ্ট্যকে ধারণ এবং বহন করে। এক একটা জিন এক এক রকম বৈশিষ্ট্যের জন্য দায়ী। তাই ক্রোমোজোমের মধ্যে যদি জিনের পরিবর্তন ঘটে, জিনের যদি পুনর্বিন্যাস ঘটে, তাহলে তার বৈশিষ্ট্যও পাল্টে যাবে। তাই মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে মাতৃকোষ থেকে যে অপত্য কোষ উৎপন্ন হচ্ছে, সেই অপত্য কোষের বৈশিষ্ট্য মাতৃকোষের থেকে পৃথক হয়। কেন হয়? তার কারণ হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভারের জন্য অপত্য কোষের বৈশিষ্ট্য মাতৃকোষের থেকে পৃথক হয়। এই পৃথক হওয়ার ফলে কি হয়, যত এক প্রজন্ম থেকে আরেকটি প্রজন্মে যত এগিয়ে যাবে, তত মাতৃকোষ থেকে অপত্য কোষের বৈশিষ্ট্য একটু একটু করে পৃথক হতে হতে একটি নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটবে, যেটাকে আমরা বলি প্রকরণ বা ভেদ। তাই এই ভেদ বা প্রকরণ সৃষ্টিতে মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব অনস্বীকার্য। লাস্ট 4 নম্বর যে গুরুত্ব, সেটা হচ্ছে জনুক্রম বজায় রাখা। জনুক্রম কাকে বলে এটা আগে জানতে হবে। জনুক্রম হচ্ছে কোনো জীবের জীবনচক্রে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয় জনুক্রম। তাহলে একটা জীবের জীবনচক্রে প্রথমে কিছুটা সময় গেল ডিপ্লয়েড দশায়, তারপর সেই ডিপ্লয়েড দশা থেকে হ্যাপ্লয়েড দশা তৈরি হলো, তারপর সেই হ্যাপ্লয়েড দশা থেকে আবার ডিপ্লয়েড দশা তৈরি হলো। এইগুলো কাদের ক্ষেত্রে হয়? এরপরে তোমরা পড়বে যে মস গাছে, ফার্ন গাছে এরকম জনুক্রম ঘটে। এই মস, ফার্ন এই সমস্ত উদ্ভিদে কি হয়, প্রথমে কিছুটা থাকে ডিপ্লয়েড দশা, 2n সংখ্যক ক্রোমোজোমযুক্ত দশা, তারপরে সেই 2n সংখ্যক ক্রোমোজোমযুক্ত ডিপ্লয়েড দশা থেকে হ্যাপ্লয়েড দশা তৈরি হয়। এই হ্যাপ্লয়েড দশাকে আমরা বলি লিঙ্গধর দশা, আর ডিপ্লয়েড দশাকে বলা হয় রেণুধর দশা। ঠিক আছে? এগুলো ফার্ন, মস এই সমস্ত গাছে হয়। তাহলে এই জনুক্রম বজায় রাখতে মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব আছে, কারণ এই ডিপ্লয়েড দশা থেকে হ্যাপ্লয়েড দশায় আসতে গেলে মিওসিস কোষ বিভাজন ঘটতে হবে। মিওসিস কোষ বিভাজন না হলে কখনোই ডিপ্লয়েড দশা থেকে হ্যাপ্লয়েড দশায় আসবে না। আবার এই দুটো হ্যাপ্লয়েড দশা মানে দুটি জনন কোষ মিলিত হয়ে আবার একটা ডিপ্লয়েড কোষ তৈরি হচ্ছে। এইভাবে পর্যায়ক্রমে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড দশার আবর্তনকে বলা হয় জনুক্রম। এই জনুক্রম বজায় রাখতে মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব আছে। এবার আমরা জানব মাইটোসিস এবং মিওসিস এই দুই প্রকার কোষ বিভাজনের মধ্যে পার্থক্য কি কি। অর্থাৎ অন্যভাবে বলতে গেলে মাইটোসিস কোষ বিভাজন এবং মিওসিস কোষ বিভাজন এই দুই প্রকার কোষ বিভাজন কোন কোন দিক থেকে আলাদা বা কোন কোন দিক থেকে পৃথক, সেইগুলো একটু আলোচনা করব। দেখো এখানে বিষয় লিখেছি আমি। 1 নম্বর বিষয় হচ্ছে ঘটনাস্থল, অর্থাৎ কোথায় এই কোষ বিভাজন প্রক্রিয়া ঘটছে সেই ঘটনাস্থল অনুযায়ী এদের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? মাইটোসিস কোষ বিভাজন ঘটে দেহ মাতৃকোষে, এটা আমরা আগে পড়েছি। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের ঘটনাস্থল হচ্ছে দেহ মাতৃকোষ। কিন্তু মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? মিওসিস কোষ বিভাজন কিন্তু জনন মাতৃকোষে ঘটে বা রেণু মাতৃকোষে ঘটে। তাহলে মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে ঘটনাস্থল হচ্ছে জনন বা রেণু, দুটোই লিখতে পারো, জনন বা রেণু মাতৃকোষ, এখানে এদের কোষ বিভাজন ঘটে। বেশ, এরপরে নেক্সট হচ্ছে 2 নম্বর বিভাজনের প্রকৃতি। বিভাজনের প্রকৃতি মানে কিভাবে বিভাজনটা ঘটে বা
এটাকে অন্যভাবে বলতে পারা যায় যে ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। মাইটোসিস কোষ বিভাজনে কি হয়, মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম যুক্ত অপত্য কোষ উৎপন্ন হয়। তাহলে যদি ক্রোমোজোম সংখ্যা দিয়ে পার্থক্য লিখতে দেয় তাহলে লিখবে কি, এখানে মাতৃকোষের সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত অপত্য কোষ উৎপন্ন হয়। কিন্তু মিওসিসের ক্ষেত্রে তা হয় না। মিওসিসের ক্ষেত্রে কি হয়, মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত অপত্য কোষ উৎপন্ন হয়। তাহলে ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে পার্থক্য আছে, এবং এই ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতেই এই দুটো কোষ বিভাজনের আমরা দুটি নামকরণ করেছি। কি, মাইটোসিসকে বলা হয় সমবিভাজন। কেন সমবিভাজন বলা হয়, তার কারণ হচ্ছে ওইটাই, তার কারণ হচ্ছে এই প্রক্রিয়ায় মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম যুক্ত অপত্য কোষ উৎপন্ন হয়। তাই বিভাজনের প্রকৃতি যদি বলে তাহলে লিখতে পারো মাইটোসিসের ক্ষেত্রে বিভাজনের প্রকৃতি হচ্ছে সমবিভাজন, এটি হচ্ছে সমবিভাজন প্রক্রিয়া। আর মিওসিসের ক্ষেত্রে বিভাজনটা সমান হয় না, মাতৃকোষে যতগুলো ক্রোমোজোম থাকে অপত্য কোষে তার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম তৈরি হয়। তাই মিওসিসের ক্ষেত্রে বিভাজনটাকে আমরা বলি হ্রাস বিভাজন। তাই মিওসিসের ক্ষেত্রে হ্রাস বিভাজন আর মাইটোসিসের ক্ষেত্রে সমবিভাজন। এটা হলো 2 নম্বর পয়েন্ট। নেক্সট, এবার 3 নম্বর পয়েন্ট, অপত্য কোষের সংখ্যা। কতগুলি অপত্য কোষ উৎপন্ন হয়, এখানেও মাইটোসিসের সঙ্গে মিওসিসের পার্থক্য আছে। মাইটোসিস প্রক্রিয়ায় কটি অপত্য কোষ উৎপন্ন হয়, একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ উৎপন্ন হয়। তাহলে মাইটোসিসে অপত্য কোষের সংখ্যা 2টি। আর মিওসিসের ক্ষেত্রে দেখলাম একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ উৎপন্ন হয়। তাহলে মিওসিসের ক্ষেত্রে অপত্য কোষের সংখ্যা হয়ে গেল 4টি। এটা একটা পার্থক্য। নেক্সট, এবার হচ্ছে 4 নম্বর। 4 নম্বর হচ্ছে বিভাজনের সংখ্যা, অর্থাৎ কবার বিভাজন ঘটে। এখানেও মাইটোসিসের সঙ্গে মিওসিসের পার্থক্য আছে। আমরা মাইটোসিসের ক্ষেত্রে দেখেছি একবার বিভাজন হয়, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয়ই একবার বিভাজিত হয়। আর নিউক্লিয়াসের ভেতর যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমও একবার বিভাজিত হয়। নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এরাও একবার বিভাজিত হয়, ক্রোমোজোমও একবার বিভাজিত হয়। অ্যানাফেজ দশায় দেখেছি। মাইটোসিসে অ্যানাফেজ দশায় কি হয়, প্রত্যেকটি ক্রোমোজোম এর সিস্টার ক্রোমাটিড দুটি পরস্পর পৃথক হয়ে গিয়ে দুটি অপত্য ক্রোমোজোম উৎপন্ন করে। তাহলে অ্যানাফেজ দশায় একবার ক্রোমোজোমের বিভাজন ঘটে। কিন্তু মিওসিসের ক্ষেত্রে কি হয়, মিওসিসের ক্ষেত্রে দেখলাম পরপর দুবার বিভাজন ঘটছে। একটা হচ্ছে মিওসিস 1, একটা কোষ ভেঙে দুটি অপত্য কোষ উৎপন্ন হচ্ছে। তারপরে আবার মিওসিস 2, সেখানে ওই দুটি অপত্য কোষ আবার ভেঙে গিয়ে আরো দুটি করে মোট 4টি অপত্য কোষ উৎপন্ন হচ্ছে। তাই মিওসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম এরা কিন্তু দুবার বিভাজিত হয়, একবার হয় না। কিন্তু ক্রোমোজোম একবারই বিভাজিত হয়, মিওসিসের ক্ষেত্রেও একবার বিভাজিত হয়, মাইটোসিসের ক্ষেত্রেও একবার বিভাজিত হয়। তাহলে কোনটাতে, মিওসিস 1-এ বিভাজিত হয় ক্রোমোজোম না মিওসিস 2-তে বিভাজিত হয়, এইটা একটু ভালো করে দেখে নাও। দেখো, মিওসিস 1-এ যখন দেখেছিলাম অ্যানাফেজ দশায়, তখন কি হয়, বাইভ্যালেন্টে যে এক জোড়া সমস্ত ক্রোমোজোম আছে, এই প্রত্যেক জোড়া সমস্ত ক্রোমোজোমের মধ্যে সমান সংখ্যায় দুটি কোষে ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেক জোড়া থেকে একটি করে যাচ্ছে একটি অপত্য কোষে আর আরেকটি যাচ্ছে অপর অপত্য কোষে। অর্থাৎ এখানে ক্রোমোজোমটা সমান সংখ্যায় ভাগ হয়ে গেছে। যদি 4টি ক্রোমোজোম ছিল তাহলে 2টি ক্রোমোজোম গেছে একটি অপত্য কোষে আর 2টি ক্রোমোজোম গেছে অন্য অপত্য কোষে। কিন্তু এখানে ক্রোমোজোমটা ভাঙেনি, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোম মাইটোসিসের ক্ষেত্রে যেমন হয়েছিল, প্রত্যেকটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অঞ্চলে ভেঙে গিয়ে দুটি করে পৃথক ক্রোমোজোম তৈরি হয়েছিল। এইখানে মিওসিস 1-এর ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোমের বিভাজন ঘটে না, ক্রোমোজোমটা সমান সংখ্যায় ভাগ হয়ে যায় দুদিকে। কিন্তু মিওসিস 2-এর ক্ষেত্রে অ্যানাফেজ দশায় ক্রোমোজোমটা ভাঙে। মিওসিস 2টা হচ্ছে মাইটোসিসের মতন, সেক্ষেত্রে মিওসিস 2-এর অ্যানাফেজ দশায় কি হচ্ছে, প্রত্যেকটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অঞ্চলে ভেঙে যাচ্ছে, দিয়ে দুটি করে অপত্য ক্রোমাটিড আলাদা করে দুটি ক্রোমোজোম তৈরি করছে। তাই এইখানে মিওসিসের ক্ষেত্রে ক্রোমোজোম একবারই বিভাজিত হয়, কিন্তু নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম দুবার বিভাজিত হয়। কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, ক্রোমোজোম এরা প্রত্যেকেই একবার বিভাজিত হয়। এটা হলো 4 নম্বর পার্থক্য। নেক্সট, 5 নম্বর পার্থক্য। 5 নম্বর পার্থক্য হচ্ছে কাজ। মাইটোসিসের কাজ কি আর মিওসিসের কাজ কি, কাজ বা গুরুত্ব যাই বলো না কেন, মাইটোসিসের গুরুত্ব একরকম, মিওসিসের গুরুত্ব একরকম। মাইটোসিস কি কাজে লাগে, মাইটোসিস আমাদের কাজে লাগে দেহের বৃদ্ধি এবং ক্ষয় পূরণে কাজে লাগে। দেহের বৃদ্ধি
ও ক্ষয়পূরণ। এটা আমরা দেখেছিলাম। আমাদের জীবদেহ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, সেখানে মাইটোসিসের গুরুত্ব আছে। আবার জীবদেহের কোনো অঙ্গ ক্ষয়প্রাপ্ত হলো বা কোনো অঙ্গ বিনষ্ট হয়ে গেল, তখন সেই অঙ্গের ক্ষয়পূরণে বা পুনরুৎপাদনে সাহায্য করে কে? মাইটোসিস। তাহলে দেহের বৃদ্ধি এবং ক্ষয়পূরণ করা হচ্ছে মাইটোসিস বিভাজনের কাজ। কিন্তু মিওসিস বিভাজনের কাজ কি? মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম জনন কোষ উৎপন্ন হচ্ছে, একটা ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড জনন কোষ উৎপন্ন হচ্ছে। তাহলে মিওসিসের কাজ হচ্ছে জনন কোষ উৎপাদন করা। মিওসিস কোষ বিভাজন না হলে জনন কোষ তৈরি হবে না। তাহলে জনন কোষ উৎপাদনে মিওসিসের গুরুত্ব আছে। এবং আরো গুরুত্ব আছে কি কি? এই জনন কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে? দুটি জনন কোষ মিলিত হয়ে যখন একটা ডিপ্লয়েড কোষ তৈরি হচ্ছে, তখন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকছে। তাহলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখাও একটা এর কাজ বা গুরুত্ব। এবং তার সঙ্গে বলতে পারো প্রকরণ সৃষ্টিতে কাজে লাগে। ক্রসিং ওভার ঘটে মিওসিসের ক্ষেত্রে, কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে ক্রসিং ওভার ঘটে না। এটা আমরা দেখেছিলাম। ক্রসিং ওভার মানে কি? এই সমস্ত ক্রোমোজোম দুটি পরস্পর জোড় বাঁধে, যেটাকে বলা হয় সাইন্যাপসিস। এই জোড় বাঁধার সময় দুটি নন সিস্টার ক্রোমাটিড একে অপরের উপর দিয়ে যায়, একটি নন সিস্টার ক্রোমাটিড অপর একটি নন সিস্টার ক্রোমাটিডের উপর দিয়ে এক্স আকৃতির মতন গঠন সৃষ্টি করে। এই এক্স আকৃতি গঠনকে বলা হয় কায়াজমা। এবং এই দুটি খণ্ডের মধ্যে ডিএনএ এর আদান প্রদান ঘটে, তার ফলে জিনের পুনর্বিন্যাস ঘটে, তার ফলে যে অপত্য জীব উৎপন্ন হয় তার বৈশিষ্ট্য মাতৃজীবের থেকে পৃথক হয়। অর্থাৎ এটি জীবের ভেদ বা প্রকরণ সৃষ্টিতে সাহায্য করে। তাহলে জনন কোষ উৎপাদন বলতে পারো এবং জীবের প্রকরণ সৃষ্টিতে সাহায্য করে। মানে জীবের বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে হুবহু একই হয় না, কিছুটা পার্থক্য থাকে। হুবহু যদি মাতৃকোষ আর অপত্য কোষের একই বৈশিষ্ট্য হতো, তাহলে দুটোর মধ্যে আমরা পার্থক্য করতে পারতাম না। যেন মানুষের ক্ষেত্রে যদি বলি, পিতা এবং সন্তান এদের যদি একই বৈশিষ্ট্য থাকতো, তাহলে পিতা সন্তানকে এদের মধ্যে আমরা পার্থক্য করতে পারতাম না। কিন্তু সন্তানের বৈশিষ্ট্য, পিতার মাতার অনেক বৈশিষ্ট্য সন্তানে আসে, কিন্তু তাতেও সন্তানের মধ্যে পিতার মাতা থেকে কিছুটা পৃথক বৈশিষ্ট্যও থাকে, যে বৈশিষ্ট্যের দ্বারা আমরা সন্তানকে পিতা মাতা থেকে পৃথক করতে পারি। এটাই হচ্ছে ভেদ বা প্রকরণ। এই ভেদ বা প্রকরণ কেন হয়? ক্রসিং ওভার ঘটে, তার জন্য হয়। মাইটোসিসের ক্ষেত্রে কোনো ক্রসিং ওভার ঘটে না। তাই মাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ ভেঙে যখন দুটি কোষ তৈরি হবে, সেই দুটি কোষের বৈশিষ্ট্য আর মাতৃকোষের বৈশিষ্ট্য একই, তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কিন্তু মিওসিসের ফলে যে অপত্য কোষ উৎপন্ন হচ্ছে, এখানে বৈশিষ্ট্য পাল্টে যাচ্ছে, কিছু নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটছে। তাই জীবের প্রকরণ সৃষ্টি বা ভেদ সৃষ্টিতে মিওসিস কোষ বিভাজন সাহায্য করে। তাহলে এইগুলি হলো মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য বা তফাৎ। তো আজ আমরা মিওসিস কোষ বিভাজন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম। তোমরা এই ভিডিওটি বারবার শুনবে, পুরোটা শুনবে মন দিয়ে এবং মনে রাখার চেষ্টা করবে। আজকে এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।